এখন যে বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে নগদান বই আর ব্যাংকের বই, অর্থাৎ আমাদের ব্যবসায়ের হিসাবের বই আর ব্যাংকের বই বা পাস বইয়ের গরমিল কেন হয়। তো আমরা শুরুর ক্লাসে কি দেখেছি, কিছু জাবেদা। তো ওই সময় আমি একটা কথা বলেছি, এই গরমিলটা হওয়ার পেছনে কারণটা হচ্ছে কিছু লেনদেন আমরা নগদান বইতে আগে লিখি, ব্যাংক পাস বইতে পরে লিখে। আবার কিছু লেনদেন আমরা ব্যাংক পাস বইতে আগে লিখে, আমরা নগদান বইতে পরে লিখি। এই কারণে গরমিলগুলো হয়ে থাকে। ওকে, তো আমরা একটু জানবো, দেখি আরও কিছু কথা বলছি। যেমন ডিসেম্বর 31 হিসাবকাল শেষ। আমরা এই দিনে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি একটা নির্দিষ্ট তারিখে। তো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে গেলে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে কিন্তু ব্যাংক জমা নামের সম্পদ দেখাতে হয়। তো যেহেতু ব্যাংক জমা নামের সম্পদ দেখাতে হয়, আমাদের ব্যাংকে কয় টাকা জমা আছে এটা আমাদের জানা খুবই প্রয়োজন হয়। সো ওই দিন আমরা ব্যাংকের কাছে গিয়ে জানতে গেলাম যে আমাদের কত টাকা ব্যাংকে জমা আছে। সাপোজ ব্যাংক বলছে আমাদের অ্যাকাউন্টে জমা আছে 4 লাখ টাকা, কিন্তু আমাদের নগদান বই বলছে আমাদের অ্যাকাউন্টে আছে 3,80,000 টাকা। আমি জাস্ট এমনি একটা অ্যামাউন্ট দিলাম যে আমাদের নগদান বই বলছে আমাদের অ্যাকাউন্টে আছে 3,80,000, কিন্তু ব্যাংক বলছে আমাদের অ্যাকাউন্টে আছে কত, 4 লাখ। তো এখন কি বলবো, ব্যাংক বেশি বলছে, তাহলে কি করা উচিত? চুপ করে যাবো তো নাকি? চুপ করে থেকে যাবো তো নাকি? অফকোর্স না, উল্টাও হতে পারে, ব্যাংক কম বলতে পারে, নগদান বই বেশি বলতে পারে, এরকম হতে পারে। সো গরমিল যেহেতু আছে, তাহলে আমাদের তো আর্থিক অবস্থায় চলতি সময় ব্যাংক জমা দেখাতে হবে। তো সেক্ষেত্রে কম বেশি হলে তো দেখানো যাবে না, একটা বিভ্রান্তি তৈরি হয়ে গেল। সো এই দিন আমরা যে কাজটা করব, আমরা নগদান বইতে কবে ক টাকা ব্যাংকে জমা দিয়েছি তুলেছি সেটা কিন্তু আমাদের নগদান বইতে লেখা আছে। আমরা ব্যাংকের কাছ থেকে একটা স্টেটমেন্ট নিব, পাস বইয়ের একটা বিবরণী নিয়ে তারপর দুইটাকে পাশাপাশি রেখে চেক করব, মিলাবো কি কি গরমিল হয়েছে, কেন কম বেশি হলো টাকাটা। তো কম বেশি হয় কেন জানো? মূল কারণটা হচ্ছে কিছু লেনদেন, একটু আগে প্রথম ক্লাসে আমি বলেছি, কিছু লেনদেন আমরা নগদান বইতে আগে লিখি, পাস বইতে ব্যাংক পরে লিখে। আবার কিছু লেনদেন আছে ব্যাংক পাস বইতে আগে লিখে, আমরা নগদান বইতে কি পরে লিখি। এই কারণে গরমিল হয়ে যায়। সো আমি বুঝিয়ে দিচ্ছি। ব্যাংক সুদ মঞ্জুর, যা নগদানভুক্ত হয়নি। ধরে নাও ডিসেম্বরের 27 তারিখে ব্যাংক আমাদের সুদ দিয়েছে। ধরে নাও ডিসেম্বরের 27 তারিখে ব্যাংক আমাদের সুদ দিয়েছে। সুদটা কি নগদে দিবে না আমাদের অ্যাকাউন্টে বাড়িয়ে দিয়েছে এবং আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের নগদান বইতে জাবেদা দেওয়া হয়নি বা হিসাবভুক্ত করা হয়নি। দ্যাটস ওয়াই কি দাঁড়ালো, ব্যাংকের বইতে টাকা বেশি আছে, নগদান বই থেকে কম আছে। এইখানে লেনদেনটা ব্যাংক কিন্তু আগে লিখেছে, তারপরে আমাদেরকে জানিয়েছে, তারপরে আমরা নগদান বইতে লিখবো, কিন্তু আমরা লিখি নাই। যদি লিখতাম, এই তারিখের মধ্যে যদি লিখতাম, তাহলে আর গরমিল হতো না। এই হচ্ছে ফ্যাক্ট। দেন ব্যাংক কর্তৃক সার্ভিস চার্জ ধার্য করছে। ব্যাংক আমাদের সেবা দেওয়ার বিনিময়ে সার্ভিস চার্জ নেবে। তো এটা তো আর আমাদেরকে আগে বলে নিবে না, আমাদের অ্যাকাউন্ট থেকে সার্ভিস চার্জ বাবদ টাকাটা ব্যাংক কেটে নেবে। তো ব্যাংক সার্ভিস চার্জ বাবদ টাকাটা কেটে নেওয়ার সময় আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে। সো ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, কিন্তু এবার আমাদের নগদান বইতে জাবেদা দিতে হবে বা হিসাবভুক্ত করতে হবে। আমরা নগদান বইতে এটা এখনও বাদ দেই নাই। সো যখন আমরা ডিসেম্বর 31 নগদান বই এবং পাস বইয়ের গরমিল দেখতে যাচ্ছি, তখন দেখছি যে এই লেনদেন হয়েছে, ব্যাংক মাইনাস করছে, আমরা মাইনাস করি নাই। অর্থাৎ এই লেনদেনটা ব্যাংক আগে লিখেছে, নগদান বই কি পরে লেখে, কিন্তু লিখে নাই এই যাত্রায়, সেক্ষেত্রে কি গরমিল হয়েছে। দেন আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ভাবো ডিসেম্বর 28 তারিখে আমরা একটা চেক পেলাম। ডিসেম্বর 28 আমরা 20,000 টাকার একটা চেক পেয়ে সেটা আদায় করার জন্য কি ব্যাংকে জমা দিয়েছি। তো চেক পেয়ে আদায়ের জন্য জমা দিলে এই লেনদেনটা কিন্তু আমরা নগদান বইতে আগে লিখি। তখন নগদান বইতে আমরা কি করেছি? তখন আমরা নগদান বইতে ব্যাংক জমা বাড়িয়ে দিয়েছি, কারণ আমরা জানি এই চেকের টাকা ব্যাংক আমাদের হয়ে কি আদায় করবে।
কিন্তু এই যে ডিসেম্বর 31 এই তারিখ পর্যন্ত ব্যাংক কিন্তু এই চেকের টাকা আদায় করতে যায় নাই বা আদায় করেনি, সামহাও আদায় করা হয়নি ব্যাংক কর্তৃক। তো দেখা গেল আমার নগদান বইতে ব্যাংক জমা বেড়ে গেছে কিন্তু পাস বইতে ব্যাংক জমা বাড়ে নাই, এই কারণে গরমিল হয়। তারপর প্রদেয় হিসাবকে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি। ভাবো, একইভাবে চিন্তা করো, 27-28 ডিসেম্বর বা 29 ডিসেম্বর যে কোনো দিন হতে পারে। আমাদের কাছ থেকে একজন টাকা পাবে, প্রদেয় হিসাব মানে কি, আমাদের কাছ থেকে একজন টাকা পাবে, তাকে আমরা চেক দিয়েছি, ধরে নাও তাকে আমরা 10,000 টাকার চেক দিলাম যে ভাই টাকাটা আমাদের অ্যাকাউন্ট থেকে নিয়ে নিন। সো যখন আমরা কাউকে চেক দিই সাথে সাথে আমরা নগদান বইতে ব্যাংক জমা কমিয়ে রাখি। আমরা নগদান বইতে ব্যাংক জমা কী করি, কমিয়ে রাখি, কারণ জানি সে ওই চেক নিয়ে যখন ব্যাংকে যাবে ব্যাংক তাকে কী করবে, পরিশোধ করবে। সো ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়নি ওই ব্যক্তিকে কোনো কারণবশত, হয়তো বা ব্যাংকে ব্যালেন্স কম ছিল বা অন্য কোনো প্রবলেম ছিল বা ওই ব্যক্তি যায়নি, যে কোনো কারণবশত পরিশোধ হয়নি। সো নগদান বই মাইনাস করেছে, ব্যাংক কিন্তু মাইনাস করেনি, দ্যাটস ওয়াই গরমিলটা হয়ে যায়। দেন প্রাপ্য বিল বা প্রাপ্য হিসাবের টাকা, আমাদের প্রাপ্য হিসাবের টাকা আমাদের হয়ে কি আদায় করছে, ব্যাংক। তো প্রাপ্য হিসাব থেকে আমরা টাকা পাবো, সেই প্রাপ্য হিসাব সরাসরি ব্যাংকে গিয়ে জমা দিয়েছে বা ব্যালেন্স ট্রান্সফার করে দিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেশি আছে কিন্তু আমাদের নগদান বইতে ব্যাংক জমা এখনও বাড়ানো হয়নি। কেন? ব্যাংক আদায় করেছে, তারপরে আমাদেরকে মেসেজ দিয়ে জানাবে, কিন্তু আমরা নগদান বইতে সেটা হিসাবভুক্ত করি নাই ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। দ্যাটস ওয়াই দেখা গেছে ব্যাংকের বইতে জমা বেশি, নগদান বইতে জমা বাড়েনি। আরেকটা কি, অপর্যাপ্ত তহবিল চেক বা আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যাত। এই যে এইটার সাথে ভাইয়া এইটার কানেক্টেড, আমরা যখন চেক পেয়ে আদায়ের জন্য জমা দিই, সাপোজ এই উদাহরণটা টেনে আমি বলি যে আমরা যখন 20,000 টাকা চেক পেয়ে আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম, তখন নগদান বইতে আমরা ব্যাংক জমা বাড়িয়ে দিয়েছি। ব্যাংক ওই চেকের টাকাটা আদায় করতে গেছে বা আদায় করার চেষ্টা করেছে, কিন্তু যে ব্যক্তি আমাদের চেক দিয়েছিল তার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণে টাকা নেই, সো ব্যাংক আদায় করতে পারে নাই। আর ব্যাংক আদায় করতে পারে নাই মানে কি, ব্যাংকের বইতে জমা বাড়ে নয়, কিন্তু আমরা আগেই নগদান বইতে ব্যাংক জমা কী করেছি, বাড়িয়ে দিয়েছি, এই কারণে গরমিল হয়েছে। ওকে, তো একটু খেয়াল করবা, ম্যাথের জন্য দরকার হবে। তো এইটা আর এইটার মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে। এইটা চেক পেয়ে আমরা আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি, আমরা বাড়িয়েছি, কিন্তু ব্যাংক আদায় করেনি, তাই গরমিল। আর এটা আদায়ের জন্য জমা দিয়েছিলাম, ব্যাংক আদায় করতে গেছে, গিয়ে আদায় করতে পারে নাই, উক্ত ব্যক্তির অ্যাকাউন্টে টাকা নেই, সে কারণে গরমিল। দুটা কারণ কিন্তু আলাদা, এখানে ব্যাংক আদায় করেনি আর এখানে আদায় করতে গিয়ে পায়নি। সো উভয়ের করার ক্ষেত্রে এই দুটার পার্থক্য কিন্তু আমাদের প্রয়োজন হবে, সো আগে থেকে মাথায় রাখতে হবে। ওকে, তো এই কারণে যেগুলো দেখালাম গরমিল হয়, আরও অনেক কারণ আছে, কিন্তু তোমাদের সৃজনশীলের জন্য এইগুলো জানলেই সবগুলো সৃজনশীল পার হয়ে যাবে।